So, welcome everyone. This is the first class of your fifth semester English major under Kollani University. আজকের ক্লাসে আমরা কি করব সেটাকে আলোচনা করি। সবার আগে প্রথমত আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। আমি আমার আগের ক্লাসে অলরেডি যেটা দেখবে ইউটিউবে দেওয়া রয়েছে সিলেবাসের ভিডিও পুরোটা দিয়েছি, ফুল অ্যানালিসিস সম্পর্কে বলেছি, সিলেবাস নিয়ে বলেছি, কোর্স নিয়ে বলেছি, A to Z বলা আছে সেখানে। তো প্রথমে সিলেবাস নিয়ে আজকে প্রথমে বলবো। 2 নম্বর হচ্ছে হাউ টু রিড আ টেক্সট বা কমপ্লিট রোড ম্যাপটা আমরা দেখবো পুরো সেমিস্টারের। আর নাম্বার থ্রি হচ্ছে আজকে আমরা একটা পোয়েম শুরু করব, সেটা হচ্ছে দ্য প্রলগ বাই অ্যান ব্র্যাডস্ট্রিট। ওকে, সো প্রত্যেককে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবভিয়াসলি ক্লাসে থাকো। এই 1 ঘন্টা তোমরা ক্লাসে থাকো এবং তোমরা কিছুটা পরিবর্তন হচ্ছে কিনা সাহিত্য নিয়ে আমরা মনোভাব গড়ে তুলতে পারি কিনা সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। চলো, সো দিস ইজ দ্য সিলেবাস। দেখো ফিফথ সেমে তোমাদের দুটো মেজর পেপার রয়েছে, ইউ হ্যাভ 2 মেজর পেপারস। ওকে, এবং দেখো ফার্স্ট টাইম আমি প্রথমে দো ইট ইজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ নেসেসারি, বাট আমি তোমাদের নিজেকে একটু ইন্ট্রোডিউস করে দিই। ওকে, আই এম ইউর এসবি স্যার। ওকে, আই হ্যাভ কমপ্লিটেড মাই BA, MA, B.Ed in English Literature and English Language. Okay, I have also qualified UGC NET, okay, in English Literature and Language. Okay, so this is the basic introduction, and I have been teaching English honors students from the last few years, okay, with a successful reputation and with the respect and love from the students. এতটুকু বলতে পারি যে সাহিত্য বলতে পারো আমি শেখানোর চেষ্টা করি। প্রথম কথা, দুটো জিনিস প্রথমে বলে দিই। পুরো এই পড়াশোনার শুরুতে দুটো জিনিস আমি মাথায় রাখি, অনলাইন এবং অফলাইন। ওকে, গ্র্যাজুয়েশন এবং MA দুটো ব্যাচই আমি পড়াই। ওকে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটো কোর্সে আমি কমপ্লিট করাই অনলি ইংরেজিতে। দেখো, এবং দুটো কোর্সে আমার একটা কথাই বলা থাকে, দুটো জিনিস মাথায় রাখবে। প্রথম হচ্ছে পুরো কোর্সের প্রথম থেকে লাস্ট দিন ক্রিয়েটিভ লার্নিং। স্যার এটা কি? আমরা একটা টপিককে শিখবো, সবার আগে যে কোনো টপিক পড়বো, আমি টপিকটা পড়ানোর পরে তুমি যেন সেই টপিকটা নিয়ে কোনো জায়গায় একটা লেকচার দিতে পারো ইংরেজিতে, একটা জায়গায় বক্তব্য দিতে পারো, এটা প্রথম টার্গেট থাকবে, যেন তুমি কাউকে বোঝাতে পারো, পুরো ক্লিয়ার থাকবে। 2 নম্বর হচ্ছে মার্কস, তারপরে মার্কস। ওকে, তারপরে মার্কস। এই দুটো জিনিস নিয়ে আমরা সব থেকে বেশি সচেতন হব। কিন্তু বলে রাখি এখানে আমাদের টেক্সট পড়ার, আমি আস্তে আস্তে বলবো এখানে গিয়ে, যাই হোক না কেন। তো ক্রিয়েটিভ লার্নিং, মার্কস, এগুলো আমাদের মাথায় রাখবে। আর 3 নম্বর, পুরো পরীক্ষা হওয়ার আগে A to Z প্রত্যেকটা টপিক আমি নিজে কমপ্লিট করাবো তোমাদের। ওকে, প্রত্যেকটা টপিক আমি নিজে কমপ্লিট করবো। তো চলো আগে সিলেবাসটা বলি। দেখো তোমাদের দুটো পেপার রয়েছে, মেজর 501, and the name of the paper is ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তার মানে কি? ওল্ড, এবং দেখো তোমরা জানো তোমাদের ইংরেজি সাহিত্য বিভিন্ন যুগে বিভক্ত, তাই না? ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, রেনেসাঁ, নিও ক্লাসিসিজম, ভিক্টোরিয়ানিজম, মডার্নিজম, তাই তো? রেনেসাঁ পরে রোমান্টিসিজম, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড, দেন মডার্নিজম, দেন পোস্ট মডার্নিজম। ওকে, এবং এরা আরো সাব ডিভিশন রয়েছে, যেমন রেনেসাঁর সাব ডিভিশন রয়েছে আমরা জানি, নিও ক্লাসিক্যাল যুগে সাব ডিভিশন রয়েছে, আমি সব এক এক করে বলবো পরে গিয়ে। তো দেখো তোমাদের পেপারটা কিন্তু ওল্ড ইংলিশ আর মিডল ইংলিশ কি নিয়ে। আচ্ছা বাবা, ওল্ড ইংলিশ শুরু হয় কিন্তু 450 সালে, আর 450 থেকে 1066। মিডল ইংলিশ হয় হচ্ছে 1066 থেকে 1550 পর্যন্ত। ক্লিয়ার? তার মানে এখানে তোমাদের দেখো ইউনিট 1, 2, 3 রয়েছে। ইউনিট 1 এর নাম হচ্ছে হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো দুটো গ্রুপ রয়েছে, ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে ওল্ড ইংলিশ কিভাবে এসছে, আমাদের ইংরেজি ভাষার 3টে ডেভেলপমেন্ট রয়েছে। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 3 ডেভেলপমেন্টস। মনে রাখবে, ওল্ড ইংলিশ, দেন কামস মিডল ইংলিশ, দেন কামস টুডেজ মডার্ন ইংলিশ। বাট এর অনেক স্টেপস রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু সব আলোচনা রয়েছে। তাহলে প্রথমে কি, এতদিন তোমরা লিটারেচার পড়তে, এবার প্রথম তোমরা ল্যাঙ্গুয়েজ পড়তে চলেছো। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আগে MA তে থাকতো, এখন আমি MA এর ব্যাচে পড়াই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখন গ্রাজুয়েশনের ব্যাচে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে। কি রয়েছে? ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ কি, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স কি কি রয়েছে ইংলিশের উপরে, কেল্টিক ইনফ্লুয়েন্স কি, গ্রিমস ল কি, এগুলো নিয়ে ডিটেল পরে আলোচনা হবে। মিডল ইংলিশে দুটো জিনিস রয়েছে, ইনফ্লুয়েন্স অফ নরমান কনকোয়েস্ট অ্যান্ড দ্য গ্রেট ভাওয়েল শিফট। এবার দেখো তোমাদের এই পেপারে ইউনিট 1 থেকে 20 মার্কস আসবে। কত? 20। কেমন আসবে? 2 মার্কসের আসবে 5টা, 5 মার্কসের আসবে 2টো। 2 মার্কসের 5টা হলে 10,
5 মার্কসের দুটো হলে 10। ওকে, তাহলে 2 আর 5 মার্কস করতে হচ্ছে আমাদের এখান থেকে 20 মার্কস। তোমরা জানো তোমাদের রিটেন পরীক্ষা কত হয় 60 নম্বরের, তাই তো 10 নম্বর প্রজেক্ট, 5 নম্বর অ্যাটেন্ডেন্স। 60 নম্বর রিটেন পরীক্ষা কিভাবে আসবে তাহলে স্যার? ইউনিট 1 থেকে আমাদের ইউনিট 1 থেকে 20 মার্কস থাকবে, ক্লিয়ার? ইউনিট 2 থেকে দেখবো কি রয়েছে। এর আগে যেমন আমরা বললাম ইংরেজি ভাষা কিভাবে এসেছে ওল্ড ইংলিশ মিডিল ইংলিশ থেকে, এবার পড়বো ইংরেজি সাহিত্য কিভাবে এসেছে। ওল্ড ইংলিশ লিটারেচার আর মিডিল ইংলিশ লিটারেচার তোমাদের রয়েছে। ওকে, তোমাদের এবার কি রয়েছে, প্রেসক্রাইবড বুক কি, অ্যান্ড্রু স্যান্ডার্স। এটা হচ্ছে সব থেকে কঠিন জায়গা, অ্যান্ড্রু স্যান্ডার্স। আমি যখন 4th সেমে, তোমরা বেশিরভাগ জন এখানে 4th সেমের ভিডিও দেখে তারপরে গ্রুপে অ্যাড হয়েছো। 4th সেমে বারবার স্টুডেন্টসরা চাইছিল যে স্যার অ্যান্ড্রু স্যান্ডার্স এর আমাদের এসিকিউ গুলো দিন। 5th সেমে কিন্তু অ্যান্ড্রু স্যান্ডার্স রয়েছে। কত, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে, এখানে আমাদের অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে বাবা দেখো 2 মার্কসের 5টা থাকবে তাহলে 10, আর 5 মার্কসের দুটো থাকবে 10। তাহলে 2 আর 5 মার্কসই করতে হচ্ছে, তাহলে কত হলো আমাদের এখানেও 20 নাম্বার আমরা পেলাম। তাহলে ইউনিট 1 থেকে 20, ইউনিট 2 থেকে 20। ওকে, কিন্তু ইউনিট 2 এর চাপের ব্যাপারটা হচ্ছে এখানে ওল্ড ইংলিশ মিডিল ইংলিশ মিলিয়ে মোট অ্যান্ড্রু স্যান্ডার্স এর বই 81 পেজ রয়েছে, সব মিলিয়ে কত পেজ, 80-81 পেজ রয়েছে। তাহলে স্যার এই 2 মার্কসের জন্য আমাদের কি 81 পেজই পড়তে হবে? দেখো এটা প্র্যাকটিক্যাল নয়, অ্যান্ড্রু স্যান্ডার্স এর বইটা বেশ কঠিন। কিভাবে পড়বো আমি ডিটেল বলে দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা টপিককে ক্রিটিক্যাল অ্যানালিসিস করাবো, প্রত্যেকটা পেজের মেন মেন জায়গাগুলোকে দাগিয়ে দেবো, তারপরে এসএকিউ আমি তোমাদের জন্য পুরোপুরি তৈরি করে দেবো, তার বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের থাকবে না। ওকে ওকে, ইউনিট 2 হলো। এবার আমরা আসবো ইউনিট 3। ইউনিট 3তে দেখো বাবা, এতক্ষণ পর্যন্ত তুমি শিখলে যে ইংরেজি ভাষা কোথা থেকে এসেছে, ইংলিশ লিটারেচার কোথা থেকে এসেছে। নাও ইট ইজ দ্য টাইম ইংরেজি সাহিত্যের কিছু টেক্সট পড়া। ওল্ড ইংলিশ লিটারেচারে কিছু টেক্সট দিয়েছে, মিডল ইংলিশ লিটারেচারে কিছু টেক্সট দিয়েছে, এই টেক্সটগুলোকে আমাদের পড়তে হবে। দেখো এই টেক্সটগুলোর থেকে তোমাদের 10 মার্কসের দুটো লিখতে হবে। 10 মার্কসের দুটো হলে কত, 20, তাই তো 10 মার্কসের দুটো হলো 20। এবার দেখো ভালো করে, তাহলে কত দেখলাম, ইউনিট 1 এ 20, তাই তো এই যে ইউনিট 1 এ 20, ইউনিট 2 তে 20, ইউনিট 3 তে 20। ইউনিট 3 তে শুধুমাত্র 10 মার্কসের দুটো লিখতে হবে, ক্লিয়ার? এবার দেখো প্যাটার্ন না বুঝলে কতটা অসুবিধা হবে শুনে না ভালো করে। এই দেখো তোমাদের এখানে কটা টেক্সট রয়েছে, দেখো প্যাটার্নটা বোঝো, ইংলিশ মেজরের প্যাটার্নটা বোঝো। কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু খুব ট্রিকি ইউনিভার্সিটি। দেখো এই যে একটা টেক্সট রয়েছে তোমাদের, বেউলফ টেক্সট রয়েছে, হ্যাঁ, আর একটা হচ্ছে দি স্টোরি অফ ক্যাডমান, ইউনিট 1 এ রয়েছে, মানে ইউনিট 3 গ্রুপ এ তে রয়েছে। আর গ্রুপ বি তে কি রয়েছে, মিডিল ইংলিশ, দেখতে পাচ্ছ মিডিল ইংলিশে দ্য ট্রেজার অফ ট্রুথ, ওয়াইফ অফ বাথ, এই সব কিছু রয়েছে। টেকনিকটা বোঝো আগে। তুমি এবার 4টে টেক্সট থেকে 10 নম্বর পড়ে চলে গেলে, ভালো করে বোঝো। কিন্তু আমাদের অতগুলো টেক্সট না পড়লেও চলবে, কেমন? আরে বাবা তোমাদের ইউনিট 1 মানে গ্রুপ এ থেকে, মানে বেউলফ আর দি স্টোরি অফ ক্যাডমান থেকে, ধরো কেউ এই দুটোই পড়ে গেলে, বাদ বাকি পড়লে না, হবে না। কেন? গ্রুপ এ থেকে একটা 10 নম্বরে লিখতে হবে, গ্রুপ বি থেকে একটা 10 নম্বরে লিখতে হবে। তার মানে তোমাকে এটাও পড়ে যেতে হচ্ছে, এটাও পড়ে যেতে হচ্ছে। ও স্যার 4টে টেক্সটে কি পড়বো? ইউনিট যেমন গ্রুপ বি তে দেখো 3টে টেক্সট রয়েছে, দ্য ট্রেজার অফ ট্রুথ, ওয়াইফ অফ বাথ, আর হচ্ছে ক্যান্টারবেরি টেলস। 3টে কি পড়বো না, 3টে পড়ার দরকার নেই, যে কোনো দুটো পড়বো। কোন দুটো পড়বো সেটা তোমাদের আমি বলে দেবো। এই ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমাদের। তাই সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড় সিলেবাস, আর খুব টাফ সিলেবাস, এই পেপারটা খুব টাফ। কারণ এখানে তোমাদের দেখো অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে প্রায় 80 পেজের মধ্যে থেকে বলছে সিকিউ আসবে। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে সিলেবাসটা প্রথম পেপারটা ক্লিয়ার হলো কিনা বলো। তোমাদের আরেকটা পেপারও রয়েছে, তারপরে আমি আলোচনা করবো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য সিলেবাস দেন ইউ ক্যান আস্ক মি। বলো। বলো, কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে জিজ্ঞেস করো সিলেবাস নিয়ে। 2 মার্কসের ইউনিট 2 থেকে দেখো 5টা লিখতে হবে 2 মার্কসের, দেখতে পাচ্ছ এই জায়গাটা, 2 মার্কসের ইউনিট 2 থেকে 5টা লিখতে হচ্ছে, তার মানে 10। আবার ওয়েট, এই তো এই যে 10, তোমাদের এই 10 নম্বর 2 মার্কসের 5টা লিখতে হচ্ছে 10 নম্বর। আর এই ওপরে রয়েছে দেখো 2 মার্কসের আবার 5টা রয়েছে 10 নম্বর, মোট 20 নম্বর তোমাদের এসিকিউ থাকবে। ইউনিট 1 থেকে 2 নম্বরের 5টা, ইউনিট 2 থেকে 2 নম্বরের 5টা। ওকে, তাহলে 10 10 20 হলো। কিন্তু এখানে চাপের ব্যাপারে কোথায় দেখো, ইউনিট 1 এ বইটা কি রয়েছে জানো, এসি বগের বই রয়েছে, এসি ব।
অ্যান্ড থমাস কেবেলের বই। এটা পুরোটা অনেকটা বড় বই। এবার এখান থেকে লাইন বাই লাইন পড়ে এসিকিউ পড়া, সিলেবাস এই দুটো পড়তেই তোমাদের 2-3 মাস লেগে যাবে, এই শুধু এই 20 নম্বর এসিকিউ পড়ার জন্য। ফিফথ সেমিস্টারে মারাত্মকভাবে সাপ্লি কেন হয়, কারণ এখানে এসিকিউ খুব টাফ, সব থেকে টাফ এসিকিউ হচ্ছে ফিফথ সেমে। কিন্তু আমি আগের বারও বলেছি, আগেও যতবার, প্রত্যেকবার আমার অলরেডি 2-3টে করে ব্যাচ থাকে, এবং প্রত্যেকবার অফলাইন অনলাইন মিলে বলা থাকি, এবং সেটাই করানো থাকে যে বলতে পারি এতটুকু যে পরীক্ষার আগে সব সাজেশন ভিডিও প্রোভাইড করা থাকে, গিয়ে দেখে এসো। এসিকিউ নিয়ে আমার স্টুডেন্টদের কোনোদিন সাফার করতে হয়নি। এটা গর্বের সঙ্গেই বলতে পারি, এবং তোমাদের ভালোবাসার জন্যই সেটা। এই আচ্ছা, সিলেবাসটা ক্লিয়ার হয়েছে কিনা আগে দেখো বাবা সবার। দেখো এই প্রত্যেকটা পয়েন্ট, তো আই উইল ডিল উইথ ইচ অ্যান্ড এভরি কর্নার অফ দ্য সিলেবাস। এমন কোনো টপিক থাকবে না যেটা তোমাদের উপরে আমি দায়িত্ব ছেড়ে দেবো, এটা হতে পারে না। প্রথম থেকে শেষ দিন পর্যন্ত পুরো রেসপন্সিবিলিটি আমার। প্রত্যেকটা টেক্সট আমি পড়াবো, প্রত্যেকটা টেক্সট ডিটেল অ্যানালিসিস, যেখানে যেখানে লাইন বাই লাইন পড়ানোর প্রয়োজন সেখানে সেখানে লাইন বাই লাইন, যেখানে যেখানে ডিটেল অ্যানালিসিস দরকার সেখানে সেখানে ডিটেল অ্যানালিসিস। আর নোটস ক্লাস শেষ হবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এমন না ওই পরীক্ষার আগে গিয়ে এক বস্তা নোট, একদমই নয়। প্রত্যেকটা টেক্সট পিছু 1টা থেকে 2টো করে নোট থাকবে, 5 আর 10 মার্কস যেগুলো তোমাদের রয়েছে। সিলেবাসটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো, কারো যদি কোনো কনফিউশন থাকে দেখো। ওকে, তাহলে কোনো সমস্যা নেই, আমি এবার নেক্সট পেপারে যাচ্ছি। দেখো এই পেপারটা ওয়ান্ডারফুল পেপার, দিস ইজ এ ওয়ান্ডারফুল পেপার দ্যাট ইউ আর গোয়িং টু ইন্ট্রোডিউস। দেখো ইউ আর গোয়িং টু বি ইন্ট্রোডিউসড। এই পেপারটা হচ্ছে মেজর 502। এই পেপারটা কি পোয়েট্রি পেপার। ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউর ইংলিশ অনার্স ইউ আর গোয়িং টু ডিল উইথ দ্য পোয়েট্রি। কবিতার যে মানে সাহিত্য কি, কবিতা কি, এটা তোমরা প্রথমবার পড়তে চলেছো। এই পেপারটা কি বাবা, 3টি ইউনিট রয়েছে, দেখতে পাচ্ছ। ইউনিট 1 থেকে তোমাদের দেখো অনেকগুলো কবিতা রয়েছে, দেখো প্রচুর কবিতা রয়েছে এখানে, প্রচুর। 5 মার্কসে মানে 5 মার্কসে 5 মার্কসের দুটো, তার মানে এখান থেকে 10 আসবে। ইউনিট 1 থেকে কত আসবে, 10। 5 মার্কসের দুটো লিখতে হচ্ছে। ইউনিট 2 আর 3 মিলিয়ে বুঝতে হবে কিন্তু। ইউনিট 2-3 থেকে কেমন আসবে জানো তো, দেখো কতগুলো কবিতা রয়েছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কবিতা রয়েছে এখানে ইউনিট 2-তে। ইউনিট 3-তে দেখো 1 2 3 4 5। ইউনিট 2 আর 3 মিলিয়ে 13টা। ইউনিট 1-এ দেখবো 14 15 16 17। 17টা কবিতা রয়েছে, 17টা কবিতাই আমি তোমাদের পড়িয়ে দেবো এখানে, লাইন বাই লাইন প্রত্যেকটা। এখানে যা বলা হচ্ছে এই পুরো ক্লাসটা রেকর্ডেড তোমাদের প্রোভাইড করা হবে, এবং সেটাই সেইভাবে A to Z যা বলা হচ্ছে, যতটুকু বলা হবে তাতে বেশি কাজ করা হবে, এটা মনে রাখবে। হার্ডওয়ার্কের মাধ্যমে এবং সাহিত্যকে উপভোগ করে, একদমই একটা ক্লাসও মনে হবে না যে স্যার এই কোয়েশ্চেনটা আমার থেকে গেল, এটা হতে পারে না। দেখো আমাদের কিভাবে আসবে, দেখো তাহলে 60 নম্বরের মধ্যে 10 মার্কস হচ্ছে ইউনিট 1 থেকে, সিলেবাসটাকে বোঝো। ইউনিট 2-3 মিলেই কিন্তু সব মিলে 50 নম্বর আসবে। কেমন স্যার, 10 মার্কসের লিখতে হবে দুটো ইউনিট 2 আর 3 থেকে। কেমন প্যাটার্ন শুনবে, ইউনিট 1 থেকে একটা 10 মার্কস, এখান ইউনিট 3 থেকে একটা 10 মার্কস। ক্লিয়ার? ওকে, এবার কোয়েশ্চেন তোমাদের এখান থেকে অন্যরকমও দিতে পারে, শুধু ইউনিট 2 থেকেই 10 করো, ইউনিট 2 থেকেই 10 করো দুটো, আর ইউনিট 3 থেকে গিয়ে দুটো 5-এর করো, এরকম হতে পারে। ওকে, প্যাটার্ন তোমাদের আরো যখন ক্লাসে যাবো ডিটেলে বলবো। দেখো 10 মার্কসের কটা করতে হচ্ছে, দুটো। 5 মার্কসের করতে হবে দুটো। 10 মার্কসের দুটো হলে 20, 5 মার্কসের দুটো হলে 10। তাহলে 10 নম্বর উপরে হয়েছে, এখানে 20 নম্বর, 30 আর 10 40। কেমন হলো ব্যাপারটা, 10 মার্কসের বলছে, দেখো 10 মার্কস। দেখতে পাচ্ছি না, প্রথম থেকে দেখতে পাচ্ছ না স্ক্রিন? না না এখন দেখতে পাচ্ছি। আর কারো সমস্যা হচ্ছে কিনা একটু জানো তো কাইন্ডলি। বলো বাবা, কুশল বা কে যারা রয়েছে বলো। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যার দেখতে পাচ্ছ না আরেকবার রিজয়েন হও, দেখো ঠিক হয়ে যাবে। আরেকবার রিজয়েন হও, দেখো বাবা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখো আজকে একটা কবিতা তোমাদের পড়াবো, ওকে একটু ওয়েট করো। দেখো তাহলে 10 মার্কস আর 5 মার্কস, 10 মার্কসের দুটো লিখতে হচ্ছে, 5 মার্কসের দুটো লিখতে হবে। তো 10 মার্কসের দুটো হলে 20, 5 মার্কসের দুটো হলো 10, সব মিলে 40 হয়েছে। আর 2 মার্কস, দেখো 2 মার্কসের 10টা লিখতে হবে। 2 মার্কসের কটা লিখতে হবে, 10টা লিখতে হবে।
এবার ভালো করে বোঝো তোমরা কথাটা, 2 মার্কসের 10টা লিখতে হবে, এখানেও তোমাদের অ্যান্ড্রু স্যান্ডার্স রয়েছে। 2 মার্কসের 10টা মানে 20 নাম্বার। ওকে, এবার তোমরা খুব ভালো করে বুঝে দেখো তোমাদের 60 নাম্বার বুঝতে পারলে কিনা। ইউনিট 1 থেকে 10, ইউনিট 2 থেকে দেখো তোমাদের কত রয়েছে, ইউনিট 2 3 মিলিয়ে দেখো 50 হলো কিনা। যে 10 মার্কসের দুটো লিখতে হবে আর 5 মার্কসের দুটো লিখতে হবে 10, তাই না? আর 2 মার্কসের 10টা লিখতে হচ্ছে, মোট 60 নাম্বার। তাহলে কি ইউনিট 1 থেকে কত করবো স্যার আমরা? 5 নম্বরের দুটো লিখবে 10, ইউনিট 2 3 মিলিয়ে কেমন 10 নম্বরের দুটো লিখতে হবে 20, আর 5 নম্বরের দুটো লিখতে হবে 10। ওকে, আর 2 নম্বরে 10টা লিখতে হচ্ছে 20, তাহলে কত 10 আর 20 30 আর 10 40 আর 20 60 নাম্বার। দিস ইজ দ্য 60 মার্কস অফ দিস পেপার। এবার এই পেপারে অনেক টেক্সট তোমাদের রয়েছে, কোথা থেকে 10 আসবে, কোন ইউনিট থেকে 10 আসবে, কোন ইউনিট থেকে 5 আসবে, এই ট্রিক্সটা কিন্তু তোমাদের আমি বোঝাবো, সেভাবেই পড়ানো হবে। যেমন বলবো সেভাবে কোয়েশ্চেন থাকবে। দেখবে 4th সেমে যারা পরীক্ষা দিয়েছো আমার সিলেবাসের ভিডিওটা দেখে এসো, আমি বলেছিলাম যে এইগুলোর থেকে বাদ দিলেও চলবে, তোমাদের 5 10 অপশন থাকবে, সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন এসছে। সেম এবারও, কিন্তু এইবার সিলেবাসটা এতটা কঠিন কেন তোমরা বুঝতে পারছো? অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে এই পেপারে 20 নাম্বার এসিকিউ থাকবে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। অ্যান্ড্রু স্যান্ডার্সের এসিকিউ কেমন আসে বলো তো? যথেষ্ট টাফ আসে, তোমরা এটা জানো, কেবল 4th সেম দিয়েছো, আরো জানতে পারবে আস্তে আস্তে যে অ্যান্ড্রু স্যান্ডার্স মানেই কিন্তু বেস্ট টাফ হবে। কেন? ধরো ভালো করে বোঝাচ্ছি কথাটা। ধরো একটা টেক্সট রয়েছে সনেট 116, ভালো করে শুনে নাও, শেক্সপিয়ারের লেখা। এবার তোমাদের কিন্তু এসিকিউ এই সনেট 116 এর উপর আসবে না, শেক্সপিয়ারকে নিয়ে অ্যান্ড্রু স্যান্ডার্সের বইয়ে যে 8-10 পাতা রয়েছে সেখান থেকে একটা এসিকিউ তোমাদের দেবে। স্যার তাহলে ওগুলোকে আমরা লাইন বাই লাইন পড়বো? তোমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলে আমি কমপ্লিট করবো ওখানে, প্রত্যেকটা জিনিস A to Z, প্রত্যেকটা জিনিস। এবং তোমরা যদি চাও যে স্যার কিভাবে নোটস আমাদের অ্যান্ড্রু স্যান্ডার্স কিভাবে দেবেন, আমি তোমাদের ক্লাসের পরে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা সেটা দেখতে পাবে যে লাইন বাই লাইন অ্যানালিসিস তোমাদের দেওয়া থাকবে, আমি ক্রিটিক্যাল অ্যানালিসিস পড়াবো, সাথে এসিকিউ তৈরি করে দেবো একদম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। ক্লিয়ার হলো? তো এই দুটো পেপার তোমাদের 60 নম্বর রয়েছে, ক্লিয়ার হলো কিনা কাইন্ডলি একটু জানাতো বাবা। Yes, sir. Yes, sir. Okay, wait, let me show you something, let me show you something, let me show you something, let me show you something. This is now, it is not the time. ওকে বাবা, ক্লাসের পরেই তোমাদের পাঠিয়ে দিচ্ছি পুরো পিডিএফটা, যে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে কিভাবে তোমাদের আসবে বা কিভাবে তোমাদের নোটস দেবে। ওকে ক্লিয়ার? চলো আজকে তাহলে আমরা একটা টপিক শুরু করব। আজকের টপিকটা হচ্ছে আমাদের পোয়েট্রি পেপারে, দেখো দা প্রোলগ, এই যে টেক্সট আমরা শুরু করবো আজকে, একটা টেক্সট কেমন পড়তে হয় দেখো, কতটা এনজয় করতে পারো দেখো। দা প্রোলগ বাই অ্যান ব্র্যাডস্ট্রিট। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নেই তো সিলেবাস নিয়ে? জিজ্ঞেস করো তাহলে। স্যার মেজর 1 পেপারে যে সমস্ত টপিকগুলো আছে সমস্ত টপিকগুলোই পড়তে হবে? প্রত্যেকটা টপিকই পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না মেজর এই 501-এ। আচ্ছা, আর এখানে কিন্তু প্রথমবার তোমরা ল্যাঙ্গুয়েজ পড়তে যাচ্ছ, এই জন্য এটা খুব টাফ লাগবে দেখবে, কিন্তু আশা করছি যেভাবে তোমাদের ক্রিয়েটিভলি শেখানো হবে একটা জিনিসও মিস হবে না তোমাদের। এবং আজকের এই যে সিলেবাস বোঝালাম, যেমন সিলেবাস বোঝানোর পরে হয়তো কোনো সন্দেহ তোমাদের নেই, ডাউট নেই, যে কোনো টপিক করাবো তারপরে সেটা নিয়ে তোমাদের ডাউট থাকবে না। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো কাইন্ডলি। অঙ্কিতা, অন্তরা, অন্বেষা, ফার্জিয়া, বিশ্বময়, দেবী, না স্যার, চৈতালি, কুশল। ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো তাহলে একটা কবিতা শুরু করবো এবার। ওকে স্যার। ওকে, চলো আজকে আমরা এই কবিতার জগতে, সাহিত্যের জগতে কিন্তু এবার আমরা প্রবেশ করব। চলো তোমাদের এই যে সেকশনটা কি পড়াচ্ছে আগে সেটা বুঝে নাও। মেজর 502 পেপারে দা প্রোলগ পড়াচ্ছি তোমাদের, এই দেখো দা প্রোলগ বাই অ্যান ব্র্যাডস্ট্রিটের লেখা। এবার বলে রাখি এখান থেকে তোমাদের কত মার্কস আসবে সেটাও বুঝে নাও। তোমাদের এখান থেকে কিন্তু 2 মার্কসও আসবে, 5 মার্কসও আসবে, 10 মার্কসও আসবে। এবার কবিতা আমি তোমাদের আগে পড়ানো শুরু করব, দেখতে পাচ্ছ? এবার আমরা কবিতা কিভাবে পড়বো সব থেকে এটার উপর নির্ভর করবে তুমি পরীক্ষায় গিয়ে কতটা পারবে, কতটা ইংরেজি শিখবে, স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ, A to Z নির্ভর করবে সাহিত্য কিভাবে পড়ছো, এটা আমি প্রুফ করে তোমাদের দেখাবো। দেখো প্রথমত আমি বলে রাখি বাবা, এই যে টেক্সটটা রয়েছে না অ্যান ব্র্যাডস্ট্রিটের, টেক্সটটার নাম হচ্ছে দা প্রোলগ। আচ্ছা সরি প্রোলগ, আচ্ছা বলতে পারবে, এবার দা প্রোলগও বলা হয়।
বলতে পারবে প্রোলগ মানেটা কি? স্যার প্রোলগ মিন্স ইন্ট্রোডাকশন। ভেরি গুড, প্রোলগস মিন ইন্ট্রোডাকশন। প্রোলগস মিন ইন্ট্রোডাকশন, ভেরি গুড। আর কেউ আছো প্রোলগ মানে কি বলতে পারবে? প্রোলগ মানে ইন্ট্রোডাকশন, খুব ভালো কথা বলেছে। আচ্ছা, নাটকের ক্ষেত্রে কিছু শব্দ শুনুনি, প্রোলগের সঙ্গে আরেকটা কানেক্টেড শব্দ কি বলতো? এপিলগ, তাই না? এপিলগ মানে কি বলতে পারবে? বলতে পারবে? এপিলগ মানে হচ্ছে একটা নাটকের শেষ, আর প্রোলগ মানে নাটকের শুরু। এই শব্দটাও লিখে নেবে, দ্য এন্ডিং। এপিলগ মিন্স দ্য এন্ডিং। ওকে, এবার দেখো, প্রথমত তোমাদের আমি বলে রাখি, একটা টেক্সট পড়তে গেলে তো সেই টেক্সটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হয়। বলে রাখি, তোমাদের 502 পেপারটা 16 থেকে 18 সেঞ্চুরি পর্যন্ত রয়েছে। 16 মানে 1500 সাল, 18 মানে 1700 সাল পর্যন্ত, বা 18 সেঞ্চুরি মানে 1799 সাল পর্যন্ত। বুঝতে পারলে? 1799 সাল পর্যন্ত তোমাদের কিন্তু রয়েছে। এবার এই সময়কালটাকে কি বলে জানো? সবার আগে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আচ্ছা, তোমাদের যেটা আমি বলে শুরু করেছিলাম যে একটা ওয়েট, তোমাদের আমি কিভাবে রোড ম্যাপ বুঝতে পেরেছো আশা করি। চলো এবার আমি শুরু করব। দেখো ভালো করে, যে কোনো টেক্সট পড়ার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে জানতে হবে। কি জানতে হবে? ব্যাকগ্রাউন্ড। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। মনে রাখবে, প্রথমত ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। 2 নাম্বারটা কি? সেই টেক্সটের মানে যে বেসিক ইনফরমেশন সেটা জানবো। ব্যাকগ্রাউন্ড অফ এজ মানে কোন এজে লেখা সেটা বলছি, তবে বেসিক ইনফরমেশন জানবো। তারপরে ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, এটা জানবো। ওকে, দেন লাইন বাই লাইন ক্রিটিক্যাল অ্যানালিসিস। আমি সত্যি কথা বলছি তোমাদের, দেখো তোমরা কেমন ভাবে পড়াশোনা কোন আবিষ্কার করতে হয়। দেখো, আমি লাইন বাই লাইন টেক্সটে আসার আগে যখন এই 3টে জিনিস পার করে যাব না, আমি পড়ানোর আগে তোমরা অবভিয়াসলি নিজেরাই মিনিং তৈরি করতে পারবে অটোমেটিক্যালি। ইংরেজিতে কিভাবে টেক্সটকে পড়তে হয় এটা অটোমেটিক্যালি টেক্সটে তোমরা নিজেরাই পড়তে পারবে। চলো শুরু করি। চলো, প্রথমে মনে রাখবে এই টেক্সটটা লেখা হচ্ছে কোন সময়ে, তাই না? বা পুরো এই পেপারটা, পুরো তোমাদের এই যে পেপারটা রয়েছে 502, মানে এই যে 502 1500 থেকে 1799, এই সময়কালটাকে কি বলে? দেখো আগে, সবার আগে রেনেসা। কি বলে? রেনেসা। রেনেসা মানে কি বলতে পারবে? পুনর্জাগরণ। যেহেতু তোমাদের অ্যান্ড্রু স্যান্ডার্সও রয়েছে, পুরোপুরি ভাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে। হিস্ট্রি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং চাই। রেনেসা থেকে নিউ ক্লাসিক্যাল সময়কালকে বলা হয়, মানে 15 থেকে 18 মানে তোমাদের পুরো টেক্সটগুলো এই রেনেসা থেকে নিউ ক্লাসিক্যাল যুগের মধ্যে লেখা। এবার এর বৈশিষ্ট্যগুলো জানবো। স্যার রেনেসা বলতে কি? মনে রাখবে, রেনেসা, খাতা পেন নিয়ে বসবে। রেনেসা মানে হচ্ছে রিবার্থ, পুনর্জাগরণ। মনে রাখবে, রেনেসা হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ। রেনেসা মানে কি? ফ্রেঞ্চ শব্দ। রেনেসা কি? একটা ফ্রেঞ্চ শব্দ, যার মানে কি? রিবার্থ। ক্লিয়ার? মনে রাখবে, এই রেনেসা শব্দটা আমার যতদূর মনে পড়ছে, এই শব্দটা ব্যবহার করেছিলেন জুলিয়াস মাইকেলেট। ওকে, 1858 সালে এই শব্দটা প্রথম ব্যবহার করেন জুলিয়াস মাইকেলেট। ওকে, এবার কথা হচ্ছে এই রেনেসাটা কি, এমন কোন জিনিস এই রেনেসা? মনে রাখবে, রেনেসা শব্দটার সঙ্গে জড়িত, মানে খুব ইম্পর্টেন্ট, রেনেসা সময়কালটা হচ্ছে 1453 সালকে মেনলি ধরা হয়। কেন জানো? ফল অফ কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপলের পতন থেকে বলা হয় রেনেসা শুরু। ফল অফ কনস্ট্যান্টিনোপল মানে কি? কনস্ট্যান্টিনোপল মানে বর্তমানে যেটাকে ইস্তানবুল বলা হয়, সেই টাইমে যখন কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে, মানে এটা একটা বাইজেন্টিয়াম শহর, সেই সময় থেকে মোটামুটি ধরা হয় যে এই টাইমে কিন্তু রেনেসা শুরু হচ্ছে। কেন? মনে রাখবে, রেনেসা বলতে কি? নবজাগরণ। মনে রাখবে, ইংল্যান্ডে এই গ্রিক আর রোম, এই দেশে যা লেখা হতো, এখানে কিন্তু প্রথম সাহিত্য শুরু হয়েছিল। যা লেখা হতো সেটাকেই বলা হতো ক্লাসিসিজম। সেটাকেই বলা হতো ক্লাসিসিজম। এবার দেখো ভালো করে, এটাকে বলা হতো ক্লাসিসিজম। তাহলে ক্লাসিসিজম কি? দ্য রাইটিংস অফ অ্যানশিয়েন্ট রোম অ্যান্ড গ্রিক।
এবার যখন মনে রাখবে ইংল্যান্ডে কি হচ্ছে, যখন এই গ্রিক মানে এই কনস্টান্টিনোপলের যখন পতন ঘটছে, আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই গ্রিক টেক্সটগুলো, গ্রিকের যে টেক্সটগুলো রয়েছে মানে অ্যানশিয়েন্ট গ্রিক টেক্সট, এই কনস্টান্টিনোপল থেকে মানে বাইজেন্টিয়াম থেকে বা এই যে গ্রিক এবং ল্যাটিনের যে টেক্সটগুলো, এগুলো আস্তে আস্তে না পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে যাচ্ছে, পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। মনে রাখবে এই যে আস্তে আস্তে যখন মনে রাখবে কনস্টান্টিনোপলের যখন পতন ঘটে না, এই গ্রিক স্কলার যখন কনস্টান্টিনোপলের পতন ঘটে তখন এই গ্রিক তারপর রোমান স্কলাররা এরা পালিয়ে যায়। কোথায় যায় পালিয়ে? ওয়েস্টের দিকে যায়, মানে ইউরোপের দিকে পালিয়ে যায় আরো আস্তে আস্তে, মানে ইংল্যান্ডের দিকে, ওকে, এইসব দিকে পালিয়ে যায় তারা, ইটালি ইংল্যান্ড এইসব দিকে পালিয়ে যায়। তো এই যে গ্রিক স্কলার্স রোমান স্কলার্সরা পালিয়ে যাচ্ছে, কারণ সেখানে থাকতে পারছে না তারা, তারা কি তাদের সঙ্গে তাদের টেক্সট বুকগুলোকে সব নিয়ে যায় এবং আস্তে আস্তে এই ইউরোপ মহাদেশে মানে স্পেশালি ইংল্যান্ড ইটালি এই সমস্ত জায়গায় কিন্তু এই গ্রিক এবং রোমান টেক্সট ছড়িয়ে গেল আস্তে আস্তে। যখনই এই গ্রিক এবং রোমান টেক্সট ছড়িয়ে গেল, গ্রিক আর রোমান টেক্সটকে মনে মনে করা তো হায়ার লেভেল অফ টেক্সট, হায়ার লেভেল অফ নলেজ, নলেজের প্রধান কেন্দ্র ছিল কিন্তু গ্রিক আর রোম, মনে রাখবে আগে। তো যত ছড়িয়ে গেল বলা হয় মানুষ নতুন করে জেগে উঠলো, ইউরোপের মানুষ, ইংল্যান্ড বা ইটালির মানুষ, মানুষ নতুন করে যখন জেগে উঠলো, এটাকে বলা হয় ফ্রেঞ্চ ভাষায় বলা হয় রেনেসান্স, ইংরেজিতে বলা হয় রিবার্থ, রিবার্থ। বুঝতে পারলে? 1453 সালে মনে রাখবে ইউরোপ মহাদেশে আমরা দেখতে পাচ্ছি সেভাবে কিন্তু এই জিনিসটা ছড়িয়ে ওঠেনি। এরপরে মানে যখন আমরা দেখতে পাচ্ছি কনস্টান্টিনোপল চেঞ্জ হয়ে যাচ্ছে, পতন ঘটছে, আস্তে আস্তে মানুষজন সব ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, সো এইভাবে আস্তে আস্তে সারা ইউরোপ জুড়ে কিন্তু রেনেসাঁ সৃষ্টি হয়, পুরো ইউরোপ জুড়ে রেনেসাঁ সৃষ্টি হয়। ওকে, এবার রেনেসাঁর কিছু বৈশিষ্ট্য রয়েছে। রেনেসাঁ যখন মানুষের মধ্যে আসতে থাকলো না, মানুষ যখন নতুন করে ভাবতে শিখলো, গ্রিক টেক্সট পড়ছে, রোমান টেক্সট পড়ছে, মানুষ যখন নতুন করে ভাবতে শিখলো, মানুষের মধ্যে কিছু পরিবর্তন ঘটলো। জানো, মানুষের মধ্যে পরিবর্তনের মধ্যে প্রথম যে পরিবর্তন ঘটলো, মানুষ আগে সমাজের সেন্টারে ছিল গড, মানুষ ভাবতে থাকলো যে গড সমাজের সেন্টার। শুধু এটাই নয়, আস্তে আস্তে মানুষ বুঝতে থাকলো, ধরো কোনো মানুষের রোগ হয়েছে, লোকজন কি ভাবতে জানো তো, এটা গডের পানিশমেন্ট। কিন্তু আস্তে আস্তে যখন মানুষ নতুন করে ভাবতে শিখছে, তারা জানছে যে না, গডের পানিশমেন্ট এগুলো নয়, বরং সমাজে গডই সেন্টার নয়। কেন জানো তো, এই টাইমে একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে ক্যাথলিক বলে একটা শ্রেণী রয়েছে। হ্যাঁ, এই ক্যাথলিক্সটা কি করছে, ক্যাথলিকরা কি করতে জানো তো, ভালো করে শোনানো সেই টাইমে এবার ইউরোপে তারা চার্চের মধ্যে কি করত, প্রচন্ড পরিমাণে ব্যবসা সৃষ্টি করেছিল। কেমন? সাধারণ লোকজন যদি কোনো পাপ করতো, তাদেরকে বলা হতো টাকা দিতে, এবং টাকা দিয়ে তারা না ওই হেভেনের সার্টিফিকেট দিত মানুষকে। তাহলে কি মানুষজন বুঝতে থাকলো যে আজকের যুগে এই চার্চ বা এই গড সেন্ট্রিক জিনিসটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ক্যাথলিকরা মানুষের সঙ্গে ব্যবসা শুরু করেছে, তাই গডকে আমরা সেন্টারে রাখবো না সমাজে, তাহলে কুসংস্কার বেশি ছড়াচ্ছে, আমরা সেন্টারে রাখবো ম্যান, মানুষকে। মনে রাখবে গড যদি সেন্টারে থাকে সেটাকে বলা হয় থিওসেন্ট্রিক, খুব গল্পের আকারে শিখবে, থিওসেন্ট্রিক। আর মানুষ যখন সমাজের সেন্টারে থাকে তখন সেটাকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক। তাহলে বলো তো রেনেসাঁর প্রথম বৈশিষ্ট্য কি? মানুষজন প্রথম বুঝতে পারলো মানুষই হচ্ছে সমাজের প্রধান কেন্দ্রবিন্দু, গড নয়, মানুষকে সেন্টারে নিয়ে এসো। গডকে আমরা বিশ্বাস করবো অবভিয়াসলি, কিন্তু গড নিয়ে যে সবকিছু চলবে তা কিন্তু নয়, তাহলে সমাজে বেশি অত্যাচার হচ্ছে, ক্যাথলিক্সরা আরো বেশি শোষণ করছে মানুষকে। এই জায়গায় মার্টিন লুথার, জন কেলভিন এরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে যায় এবং এই ক্যাথলিকদের বিরুদ্ধে আন্দোলন করে। বুঝতে পারলে কথাটা? যেটাকে বলে রিফরমেশন আন্দোলন। কি বলে? রিফরমেশন। রিফর্ম মানে কি? মুক্ত করা, শুদ্ধ করা, চার্চকে শুদ্ধ করা, রিফরমেশন মুভমেন্ট বলা হয়। ওকে, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? ফোকাস অফ অ্যাটেনশন শিফটস ফ্রম থিওসেন্ট্রিসিজম বা থিওসেন্ট্রিক টু অ্যানথ্রোপোসেন্ট্রিক। মানুষজন ভাবতে শিখলো। রেনেসাঁ মানে কি? নবজাগরণ বললেই চলবে না আমাদের, নতুন করে মানুষ চিন্তা করতে শিখলো, ভাবতে শিখলো। ক্লিয়ার হলো? বলো প্রথম পয়েন্টটা। আমি যে আজকে ব্যাকগ্রাউন্ডটা করাচ্ছি না, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তুমি এই 3টে ইউনিটের টেক্সটকে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে, এটাকে না বুঝিয়ে আমি যেতে পারবো না। ক্লিয়ার হলো প্রথম পয়েন্টটা?
যে রেনেসাঁ মানে নবজাগরণ, মানুষজন কি আস্তে আস্তে গ্রিকের টেক্সটগুলো ইউরোপে ছড়িয়ে গেল, ঠিক আছে, এবং মানুষজন নতুন করে ভাবতে শিখলো, এবং ভাবতে শিখেই প্রথম যেটা হলো, প্রথম পরিবর্তন থিওসেন্ট্রিক থেকে অ্যানথ্রোপোসেন্ট্রিক, গড থেকে হিউম্যান বিংসে পরিবর্তন হলো। বলো ক্লিয়ার হলো কিনা আগে? হ্যাঁ স্যার। তাহলে দ্য ফার্স্ট শিফট ওয়াজ ফ্রম থিওসেন্ট্রিসিজম টু অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম। 2 নম্বর পয়েন্ট কি হলো জানো? আর রিলিজিয়াস অথরিটি থাকলো না। রিলিজিয়াস অথরিটি ইজ গ্র্যাজুয়ালি ট্রান্সফার্ড ফ্রম, মানে রিলিজিয়াস অথরিটি ইজ গ্র্যাজুয়ালি ট্রান্সফর্মড ইনটু হিউম্যান ইন্টারেস্ট। রিলিজিয়াস অথরিটি আর থাকলো না, মানুষজন আর এই চার্চের যারা যাজক, যারা পোপ রয়েছে, তারা যে শোষণটা করছে এরা আস্তে আস্তে বুঝতে পারছে, তাই রিলিজিয়াস অথরিটি নয়, এবার মেন সেন্টারে থাকলো হিউম্যান ইন্টারেস্ট। হিউম্যান ইন্টারেস্ট, মানুষ বুঝবে, মানুষ ভাববে নতুন করে। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? 3 নম্বর বৈশিষ্ট্য কি? যে মারাত্মক পরিমাণে নলেজকে চর্চা হচ্ছে, নলেজ, মানুষের মধ্যে জ্ঞানের প্রচার ঘটছে, বুঝতে পারলে, নলেজকে তারা চর্চা করছে। ওকে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আরো কি কি বৈশিষ্ট্য দেখতে পাই, যে মানে রেনেসাঁর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, মানে আমরা বলতে পারি যেটা, যে সাইন্টিফিক মেথড, তারা যা কিছু করছে আস্তে আস্তে সাইন্টিফিক মেথড দিয়ে, যুক্তি দিয়ে ভাবা শুরু করছে, বুঝতে পারলে। এই হচ্ছে ওভারঅল ব্যাকগ্রাউন্ড রেনেসাঁর। ওকে, তাহলে রেনেসাঁ ওয়াজ আ কালচারাল মুভমেন্ট অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট ইন ইউরোপ। ওকে, আচ্ছা, মানুষ আস্তে আস্তে জানো তো যত সাইন্টিফিক হলো, তারা পৃথিবীতে ছড়িয়ে গেল না আস্তে আস্তে, বলছে পৃথিবী শুধুমাত্র এইটুকুর মধ্যে আমরা থাকি না, আরো পৃথিবী বলে অনেক কিছু রয়েছে। তারা আস্তে আস্তে পৃথিবীকে এক্সপ্লোর করতে শুরু করলো না? আরে বাবা, এক্সপ্লোর করতে শুরু করলো বলেই তো রবিনসন ক্রুসো, গালিভার ট্রাভেলস, ওরা বারবার করে দেখছো না, ওরা সমুদ্রের পথে যাচ্ছে কেন? পৃথিবীকে আবিষ্কার করতে চায়, বোঝা গেল, এক্সপ্লোরেশন করতে যাচ্ছে। আর যখনই এক্সপ্লোরেশন করতে চাই, তারা পৃথিবীর যেখানে যেখানে এক্সপ্লোরেশন করতে গেছে, কলোনিয়ালিজম উঠে এসছে। যাই হোক না কেন, আমি এখানে যাবো না এখন। আচ্ছা, মনে রাখবে এই রেনেসাঁ যুগে লিটারেচারকে, মানে লিটারেচারটা মানে কারা সব থেকে, কোন কোন রাইটার ছিল, যেমন দান্তে, ইউরোপে দান্তে, পেত্রাক, তারপরে শেক্সপিয়ার, এরা কিন্তু এই রেনেসাঁকে মারাত্মকভাবে অ্যাডাপ্ট করে। আচ্ছা, বলবে এই রেনেসাঁর সময় একটা কি ঘটনা ঘটেছিল জানো? প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছিল। প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার ফলে কি হলো, এই যে মানুষজন আস্তে আস্তে গ্রিক আর ল্যাটিন টেক্সট গুলো পড়া শুরু করছে, এবং এই গ্রিক আর রোমের যে টেক্সট পড়া শুরু করছে, আস্তে আস্তে প্রিন্টিং হওয়ার ফলে উইদিন আ মোমেন্ট সারা ইউরোপ জুড়ে টেক্সট গুলো ছড়িয়ে যাচ্ছে, বুঝতে পারলে কথাটা, সারা ইউরোপ জুড়ে টেক্সট গুলো ছড়িয়ে যাচ্ছে। আমি যদি বলি রেনেসাঁ যুগের কিছু ইংলিশ রাইটার, মানে ইংল্যান্ডের কিছু রেনেসাঁ রাইটার কারা, ইংলিশ রেনেসাঁ রাইটার বলতে পারবে কেউ? 2-1 জনের নামও বলো অন্তত। ভেরি গুড, ইংলিশ রেনেসাঁ রাইটার্স আমার যা যা মনে আছে আমি বলছি তোমাদের ওভারঅল। প্রথমত আমরা বলতে পারি যার কথা, সে হচ্ছে আমাদের শেক্সপিয়ার। ওকে, তারপরে আমরা কাকে বলতে পারি? বেকন। ওকে, তারপরে আমরা বলতে পারি মার্লো। ওকে, MARLOWE, মার্লো। তারপরে আমরা বলতে পারি থমাস মিডলটন। ওকে, তারপরে আমরা বলতে পারি থমাস মোর, যে ইউটোপিয়া লিখেছিলেন। আচ্ছা, তারপরে কি বলতে পারি আমরা? থমাস ন্যাশ। ওকে, এই রাইটারগুলো। তারপরে মিল্টন, জন মিল্টন। ওকে, স্পেন্সার, দেন সিডনি। ওকে, দেন শার্লি, SHIRLEY, শার্লি। ওকে, এগুলো তোমাদের মোটামুটি টেক্সট রাইটারের নামগুলো একটু লিখে রাখবে তোমরা। ওকে ওকে, ক্লিয়ার হলো এতদূর? ওভারঅল আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে রেনেসাঁ সম্পর্কে। এবার আমি তোমাদের চলে যাব এই ব্র্যাডস্ট্রিট, এই টেক্সটটাতে যাব, দ্য প্রোলগ। মনে রাখবে প্রোলগ টেক্সটটা খুব ভালো করে মনে রাখবে। এই প্রোলগ টেক্সট, তোমরা কে বললে? প্রোলগ মানে কিন্তু ইন্ট্রোডাকশন, তাই না বাবা? এটাই তো, ভেরি গুড, খুব ভালো কথা। এবার এই টেক্সটটা আমি এখন লাইন বাই লাইন ডিরেক্ট চলে যাবো, একদমই নয়। আমাদের পুরো তোমাদের পেপারে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে দিয়েছি, এবার এই টেক্সটটাকে ভালো করে শোনো। দ্য প্রোলগ, এটা পড়ার আগে তোমাকে অ্যান ব্র্যাডস্ট্রিটকে জানতে হবে। একটা মজার ব্যাপার শুনবে, অ্যান ব্র্যাডস্ট্রিট হচ্ছে প্রথম মহিলা
যিনি সাহিত্যে মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন। বুঝতে পারলে না? শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান হু টকড অ্যাবাউট দ্য উইমেন্স রাইটস ইন লিটারেচার। মনে রাখবে, যারা মহিলাদের অধিকার নিয়ে কথা বলে, মহিলাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলে, নারীদের ইকুয়ালিটি নিয়ে কথা বলে, তাদেরকে ফেমিনিস্ট বলে না? তাই তো? তাই তো বাবা? Yes, sir. কিন্তু মনে রাখবে, যিনি প্রথম কোনো কিছু শুরু করেন তাকে আমরা বলি প্রোটো। কি বলি? প্রোটো। তোমরা অ্যান ব্র্যাডস্ট্রিটকে কি বলবে তাহলে? কি বলবে বলো? প্রোটো। ভেরি গুড। তাই খাতায় লিখবে তোমরা প্রথম পয়েন্ট, যেটা প্রথম আনসার যখন লিখবে এটার উপরে প্রথমে লিখবে শি ওয়াজ আ প্রোটো ফেমিনিস্ট বা শি ইজ আ প্রোটো ফেমিনিস্ট। ওকে, এবার শোনো, টেক্সটটা বুঝতে গেলে একটু ক্রিশ্চিয়ানিটিকে বুঝতে হয় আমাদের, জানো? ক্রিশ্চিয়ানিটির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্যাথলিসিজম আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এবার এরা কি করে আসলো আমি এই গল্পে এখন যাবো না, তাহলে অনেকটা সময় কেটে যাবে, আননেসেসারি কিছু করবো না। দেখো, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট কি হলো, এই প্রোটেস্ট্যান্টদের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে আসে কারা জানো? আচ্ছা, ক্যাথলিকদের বিরুদ্ধ করে কারা? দেখো, প্রোটেস্ট্যান্টরা কারা জানো? এই ক্যাথলিকরা কি করেছিল, চার্চের মধ্যে ব্যাপকভাবে তারা অত্যাচার শুরু করেছিল, মানুষকে শোষণ করত। সেজন্য প্রোটেস্ট্যান্টরা বললো, প্রোটেস্ট করা শুরু করলো কাদের বিরুদ্ধে? ক্যাথলিকদের বিরুদ্ধে। প্রোটেস্ট প্রথম কে করেছিল জানো? মার্টিন লুথার, জন কেলভিন। মার্টিন লুথার 1597 সালে 95টা থিসিস লেখে, সরি 1517 সালে যত সম্ভব 95টা থিসিস লেখে এই ক্যাথলিকদের বিরুদ্ধে, মানুষজনকে জানায় যে ক্যাথলিকরা কিভাবে অত্যাচার করছে, মানুষজনকে বলছে হেভেনে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যেটাকে ইন্টালজেন্সি বলা হয়। তাহলে ক্রিশ্চিয়ানিটির অত্যাচার থেকে বা ক্যাথলিকদের অত্যাচার থেকে মুক্ত হতে কিছু লোক প্রোটেস্ট করা শুরু করলো। এই প্রোটেস্ট থেকে এসছে প্রোটেস্ট্যান্ট। ওকে, এবার এই প্রোটেস্ট্যান্টদের মধ্যে আর একটা শ্রেণী উঠে আসে, জানো কারা? যারা বলছে এই প্রোটেস্ট্যান্টরা খুব একটা নীতি নিয়ম মানছে না, আমাদেরকে আরো অনেক বেশি নীতি নিয়ম মানতে হবে, অনেক বেশি নীতি নিয়ম মানতে হবে, খুব বেশি স্ট্রিক্ট হতে হবে। তাদের বলা হয়, তারা কি করলো, এই চার্চকে আরো বেশি পিউরিফাই করতে হবে। এদের নাম হলো পিউরিটান। মনে থাকবে, পিউরিটানরা কিন্তু প্রোটেস্ট্যান্টদের একটা ভাগ। এরা কি মনে করলো, প্রোটেস্ট্যান্টরা খুব একটা স্ট্রিক্ট না, আমরা খুব স্ট্রিক্ট হব। ক্লিয়ার? ক্যাথলিকদের যিনি হেড, তিনি কিন্তু পোপ, ইনি অথরিটেটিভ ফিগার, ইনি যা বলবেন তাই হবে। কিন্তু প্রোটেস্ট্যান্টের থেকে যখন পিউরিটানসরা আসলো, এরা কি বলতে চায় আগে শুনে নাও, এটা না বুঝলে কিন্তু এই পোয়েমটা বুঝতে পারবে না। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। পিউরিটানসরা বলে মহিলারা ঘর থেকে বার হবে না, সিনেমা দেখতে পারবে না পুরো ইংল্যান্ডে কেউ। সেজন্য ইংল্যান্ডে জানো একটা মজার ব্যাপার, 1642 থেকে 1660 সাল পর্যন্ত ইংল্যান্ডে থিয়েটার বন্ধ ছিল 18 বছর, কারণ তখন পিউরিটানসরা রাজত্ব করতো। ওকে, মানে পিউরিটানসরা বলতে ওদের হেড অলিভার ক্রমওয়েল ছিল, যাই হোক আমি অত ডিটেলে যাবো না এখন। তাহলে কি, এই পিউরিটানসরা বলছে এক্সট্রিম হার্ড, এরা খুব কঠোর, মহিলাদের নিজস্ব মন মতো ড্রেস পরতে দেবে না, নির্দিষ্ট সময় অনুযায়ী রিলিজিয়ন পালন করতে হবে, এক্সট্রিমলি হার্ড অ্যান্ড টাফ। এবার এই জায়গাতে মহিলাদের এরা খুব ডমিনেট করতো, ঠিক আছে? এই যে পিউরিটানসদের যে মহিলাদের উপর ডমিনেশন, এর বিরুদ্ধে অ্যান ব্র্যাডস্ট্রিট একটা কবিতা লেখে, সেই কবিতার নাম হচ্ছে দা প্রলগ। এবার দা প্রলগ মানে কি জানো তো? দা প্রলগ means that she is trying to introduce the women's life for the first time in this poem, and she is also creating the foundation towards feminist literature throughout this poem. এই কবিতাতে প্রথম উনি একটা ইন্ট্রোডাকশন শুরু করছেন কাদের? মহিলাদের জীবন নিয়ে, মানে অপ্রেশন, অত্যাচার, অপ্রেশন অন উইমেন, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রথম তিনি এই কবিতার মধ্যে দিয়ে শুরু করতে যাচ্ছেন। এই কারণে এই টেক্সটটার নাম দা প্রলগ। তাই দা প্রলগ কেন? কারণ প্রথম এই একটা টেক্সট যেখানে তিনি মহিলাদের অপ্রেশন, রিপ্রেশন, সাপ্রেশন, ডিপ্রেশন এই সমস্ত কিছু নিয়ে কথা বলবে। বুঝতে পারলে? তাহলে এই কবিতাটা কিন্তু ওই ইংল্যান্ডের সমাজে ওই পিউরিটানসরা যে মহিলাদের শুধু ভাবছে যে মহিলারা আর কিছুই নয়, উইমেন আর জাস্ট দ্য ফিজিক্যাল অবজেক্টস, দে আর বর্ন, দে উইল অ্যাকচুয়ালি ডু দ্য হাউস হোল্ড ওয়ার্কস, দে উইল অ্যাকচুয়ালি সার্ভ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য হাজব্যান্ড, এবং দে উইল ডাই। মহিলাদের কোনো পড়াশোনার অধিকার নেই, সম্পত্তির অধিকার নেই, ইভেন দে ডোন্ট হ্যাভ দেয়ার ওন রাইট অন দেয়ার ওন বডি। এই জায়গায় দাঁড়িয়ে
তিনি এই টেক্সটটা লিখছেন যে জায়গায় মহিলাদের এই অত্যাচারটা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান ব্র্যাডস্ট্রিট ভাবলেন প্রথম যে মহিলাদের হয়ে কিছু বলা দরকার, মহিলাদের অত্যাচার নিয়ে আমি কিছু বলবো, তাই প্রথম বলছেন। সেই জন্য টাইটেলটার নাম হচ্ছে দা প্রলগ। কেন ইন্ট্রোডাকশন বা কেন প্রলগ? প্রলগ কেন? কারণ প্রথমবার তিনি এখানে মানে ফর দ্য ফার্স্ট টাইম শি ইজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসিং দ্য অপারেশন এগেনস্ট উইমেন। এটা মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা তোমরা একটু খাতায় লিখে নেবে টাইটেলে, ক্লাস নোট করবে, কিন্তু ক্লাস নোটে অনেক কিছু আলোচনা হবে আমাদের। বলো এত দূর নিয়ে কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো বাবা। এটা বলে ক্রিটিক্যাল অ্যানালিসিস। ওই লাইন বাই প্রলগ মানে ইন্ট্রোডাকশন বলে চলে যাবো তা না। কেন প্রলগ হলো এটা বলে ক্রিটিক্যাল অ্যানালিসিস। যত বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিস পড়বে তত ভালো এক্সাম দেবে, তত ভালো সাহিত্যকে শিখতে পারবে, আনন্দ করতে পারবে। খুব তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে একটা টেক্সট করে শেষ করে দিয়ে চলে গেলাম, ওটা নিয়ে তোমাদের ভাববার দরকার নেই। পরীক্ষার আগে আমি নিজে A to Z কমপ্লিট করে দেবো, সেটা আমার দায়িত্ব। কিন্তু যতটুকু প্রত্যেকটা টেক্সটে যেন কোনো কম্প্রোমাইজ নয়, প্রত্যেকটা টেক্সটকে আমরা হৃদয় থেকে শিখবো। একবার শিখবো, এই কবিতাটা পড়ানোর পর তুমি নিজে গিয়ে কবিতাটা পড়াতে পারবে, সেরকম ভাবে শিখতে হবে ক্লাসে। বলো ইন্ট্রোডাকশনটা মানে টাইটেলটা ক্লিয়ার হলো তো? টাইটেলটা ক্লিয়ার হয়েছে তো? দেখো কারো কোনো কনফিউশন থাকলে একদম বসে থাকবে না। আই এম আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। কোনো সমস্যা নেই, অসুবিধা থাকলে বলো। আচ্ছা কেউ বলতে পারবে কেন টাইটেলটা দ্য প্রোলগ হলো? চলো তো দেখি কে বলতে পারো। চেষ্টা করো, একদম বসে থাকবে না, চেষ্টা করো। স্যার কারণ পুলিকানুনটা মেয়েদের ওপর অনেক অত্যাচার করতো, এমনকি অনেক অত্যাচার করতো, ওদের মুভি দেখতে দিত না, নির্দিষ্ট টাইমে ওদেরকে প্লে করতে হতো, ওদের নিজের বডির ওপরে কোনো কন্ট্রোল থাকতো না। সেই যে অপারেশন গুলোর জন্য প্রলাপটা লেখা হয়েছে, মানে ইন্ট্রোডাকশন অফ উম্যান অপারেশন। ভেরি গুড, ভেরি গুড। এটা কে বলছো? অঙ্কিতা। ভেরি গুড অঙ্কিতা, ভেরি গুড। অলওয়েজ ট্রাই টু ভয়েস, জানো তো ক্লাস থাকাকালীন অবভিয়াসলি চেষ্টা করবে তুমি নিজের মতো ব্যাখ্যা করতে। আমি কটা কবিতা পড়ি দিই, দেখো তোমরা নিজেরাই একটা লাইন থেকে আরো 4 রকম মানে বার করতে পারবে। বলতে হবে কিন্তু, চেষ্টা করতে হবে। আর কেউ বলবে যে কেন? দেখো সিনেমা দেখাটা কিন্তু শুধু মহিলাদের জন্য নয়, ছেলেদের জন্য বন্ধ ছিল। যাই হোক, বুঝতে পারলে কথাটা? কিন্তু ওদের অত্যাচারটা ছিল খুব হাই লেভেলের। ওকে স্যার। আচ্ছা আর কেউ চেষ্টা করবে একটু, why the title was, why the title is the prologue? স্যার কারণ ওই যে আপনার অ্যান ব্র্যাডস্টেড প্রথম মহিলাদের জন্য এই প্রলোগ কবিতাটি লিখছিলেন। প্রথম মহিলাদের যে অত্যাচার হচ্ছে সে ব্যাপারে এই কবিতাতে লিখছিলেন, তাই সেই কবিতাটির নাম লেখা হয়েছে দ্য প্রলোগ। ভেরি গুড, ভেরি গুড। চলো এবার আমরা একটা পোয়েমের, জানো তো কিছু জিনিস পড়তে হয়। পোয়েমটা যদি তোমরা একটু দেখো, এই পোয়েমটা মনে রাখবে, একটু লিখে নেবে, একটু তথ্য দিচ্ছি, এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট থাকবে তোমাদের এটা। এই কবিতাটা প্রথম যে কালেকশনে এসেছিল সেটার নাম হচ্ছে দ্য 10th মিউজ লেটলি স্প্রাং আপ ইন আমেরিকা, 1650 সালে। ওকে, প্রথম মানে ফার্স্ট পাবলিশড, ওকে, ইন দিস কালেকশন প্রথম পাবলিশড হয়েছিল 1950 সালে। কোথায়? দ্য 10th মিউজ লেটলি স্প্রাং আপ ইন আমেরিকা। দেখো এটা একটা বই আকারে পাবলিশ হয়েছিল। বই হলে সেটাকে আন্ডারলাইন করতে হয়, কবিতা বা এসে হলে কোটেশনে রাখতে হয়। ক্লিয়ার হয়েছে? সালটা কত বললেন? 1650, 1650। এবার বলে রাখি তোমাদের একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখো এই টেক্সটার আমরা প্রথমে একটা কবিতার রাইম স্কিম জানতে হয়। দেখো কিংস এ, আচ্ছা কিংসের সঙ্গে বিগানের কি উচ্চারণ মিলছে? না, কিংস বিগান মিলছে না, তাহলে বি। থিংস কার সঙ্গে মিলছে? কিংস না বিগানের সঙ্গে, বলো তো? তাহলে তাহলে আমরা কি করবো? এ বসাবো, তাই তো। রান কার সঙ্গে মিলছে? বিজ্ঞানের সঙ্গে। তাহলে কি করব? বিজ্ঞানটা আমরা বি করব, বি। আর রানটাকে বি করব। হ্যাঁ, এবার ফোর্থটাকে কারোর সঙ্গে মিলছে না, তাহলে সি। ফোর্থটাকে কারোর সঙ্গে মিলছে না, তাহলে সি। ফোর্থের সঙ্গে মিলছে পি, পি হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি বলতো? এ বি, এ বি, সি সি। এটা হচ্ছে একটা কবিতার রাইম স্কিম, এই কবিতার। ক্লিয়ার? ওকে,
এই কবিতার রাইম স্কিম মনে রাখবে। এই কবিতার স্ট্রাকচারটা যদি দেখো, স্ট্রাকচার মানে একটা কবিতায় ভালো মার্কস পেতে গেলে এগুলো লিখতে হবে, কোনটা রাইম স্কিম কি, স্ট্রাকচার কি। স্ট্রাকচার হচ্ছে যেহেতু এই কবিতা মনের ভিতর থেকে উনি লিখছেন, নিজের আবেগকে প্রকাশ করছেন, এটাকে বলা হয় লিরিক পোয়েম। কি বলবো? লিরিক পোয়েম। এই কবিতাতে 8টা স্ট্যানজা রয়েছে, 8টি স্ট্যানজা অফ 6 লাইন্স ইচ, প্রত্যেকটায় 6টা করে লাইন রয়েছে। ওকে, এই কবিতা, এই কবিতাতে ওনার যে টোন, টোন মানে মানে টোনটা যদি আমরা বলি স্যাটারিক, উনি স্যাটায়ার করছেন, সাথে হাম্বল, খুব ভদ্রভাবে। আমি এটা পরে গিয়ে বোঝাবো যখন কবিতা পড়াবো তখন। ওকে, চলো এবার আমরা কবিতাটায় যাবো তো নাকি? চলো, এই কবিতার স্পিকার হচ্ছেন কবি নিজে, অ্যান ব্র্যাডস্ট্রিট। ওকে, চলো শুরু করছি। টু সিং অফ ওয়ার্ডস, to sing of words of captains and of kings, of cities founded, commonwealths began. প্রথমেই আচ্ছা, খুব মানে খুব ভালো করে একটু দেখবে, হ্যাঁ, তোমরা নিজেরা কেমন ভাবে অ্যানালিসিস করতে পারো দেখো। পরীক্ষায় লেখাটা সহজ, আগে আমরা অ্যানালিসিস করবো, দেখো তারপর যা কোয়েশ্চেন আসবে দেখো অটোমেটিক্যালি পারবে। দেখো প্রথমে উনি কি দিয়ে শুরু করলেন বলো তো? ওয়ার্ডস, যুদ্ধ, তাই না? আচ্ছা বলো তো, যুদ্ধ কাদের জন্য, ছেলেদের জন্য না মেয়েদের জন্য বলো? মেয়েদের জন্য। যুদ্ধ কাদের, যুদ্ধ কারা করে, ছেলেরা করে না মেয়েরা করে? মানে হ্যাঁ, মেয়েদের জন্য যুদ্ধটা, ছেলেদের বিরুদ্ধে অবভিয়াসলি, ছেলেরা করে। কিন্তু যে যুদ্ধ মানে আমি ইলিয়াড ওডিসিতে যে যুদ্ধগুলো হয় সেগুলোর কথা বলছি। ছেলেরা, তাহলে তো ছেলেদের জন্য। তাহলে ছেলেরা, তাই তো বাবা। এবার এই যুদ্ধ মানে সেই যুদ্ধ নয় যে মহিলাদের যুদ্ধ ছেলেদের বিরুদ্ধে, তোমরা একটা অন্য দিক থেকে ধরেছো, কিন্তু এটা হচ্ছে যুদ্ধ। আচ্ছা, ক্যাপ্টেন আর কিং, আচ্ছা রাজা কারা হয়, মেয়েরা হয় না ছেলেরা হয়? ছেলেরা। ছেলেরা হয়, ছেলেরা, তাই তো। আচ্ছা এবার একটা কথা বলো, তোমরা এপিক যদি পড়ে থাকো কোনোদিন, এপিক তুমি কি দেখবে জানো তো? আচ্ছা বলো তো, মহাভারতের প্রধান চরিত্রের নাম কি, যুধিষ্ঠির বা অর্জুন? আচ্ছা আমাকে বলো, ইলিয়াডের প্রধান চরিত্রের নাম কি, অ্যাকিলিস? অডিসিয়াসের প্রধান চরিত্রের নাম কি, অডিসি? এবার কথাটা হচ্ছে এই জায়গাতে যে প্রথমেই উনি শুরু করছেন একটা জিনিস দিয়ে, কি দিয়ে বলো তো? এই ওয়ার, ক্যাপ্টেন আর কিং, এই তিনটেই হচ্ছে এপিক পোয়েমের বৈশিষ্ট্য। এপিকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে থিমস অফ এপিক। কি দিয়ে? থিমস অফ এপিক, এগুলো এপিকের বৈশিষ্ট্য। মনে থাকবে প্রথমে, টু সিং অফ ওয়ার্স অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস। ভালো করে শোনো, কি নিয়ে? যুদ্ধ নিয়ে, ক্যাপ্টেনদের নিয়ে, আর কিংস রাজাদের নিয়ে। ভালো করে শোনো কিন্তু, এগুলো কিসের বৈশিষ্ট্য? এপিক পোয়েমের বৈশিষ্ট্য। এবার এখানে কিন্তু শেষ হয়নি, আইডিয়াটা একটু পরে গিয়ে ক্লিয়ার হবে। অফ সিটিজ ফাউন্ডেড, আচ্ছা সিটি মানে কি, শহর। অফ সিটিজ ফাউন্ডেড, কমনওয়েলথ বিজ্ঞান, কমনওয়েলথ মানে কি, নেশন বা দেশ। আচ্ছা বিজ্ঞান শুরু করেছি, যাই হোক, তাহলে কি কি পেলাম? ওয়ার, ক্যাপ্টেন, কিংস, এসব পেলাম তো। আচ্ছা প্রথমে যতগুলো বিষয়বস্তু উনি বলছেন সবকটা কিন্তু খুব হায়ার লেভেলের বিষয়, তাই না? দেখবো, বলছে পরের লাইনটা কি ক্লিয়ার করবে, ফর মাই মিন পেন। আচ্ছা মিন মানে কি জানো? তুচ্ছ। মিন মানে লিখে রাখবে তুচ্ছ, ট্রিভিয়াল। ফর মাই মিন পেন আর টু সুপিরিয়ার থিংস। সুপিরিয়ার মানে কি? অনেক ওপরে। সুপিরিয়ার মানে কি? অনেক ওপরে। এখানেই উনি স্যাটায়ারটা দিলেন। দেখো বাবা, আমার এই তুচ্ছ পেনে না আর টু সুপিরিয়ার থিংস, এগুলো অনেক বড় জিনিস, এগুলো আমার জন্য নয়। তার মানে প্রথমেই she is beginning the poem with a satiric tone. She is telling that she is not going to sing about wars, captains, kings and all those things. সেইগুলো নিয়ে কিছু বলবে না। এটা বলার মধ্যে দিয়ে মানে কি, she cannot speak, she cannot sing of those people. সে ওদের নিয়ে বলতে পারবে না বা সে এদের নিয়ে বলবে না। এটা বলার মধ্যে দিয়ে কি বলতে চাইছে? Through these lines she wants to say that she deliberately won't sing about those people. সে ইচ্ছা করেই ওদের সম্পর্কে বলবে না। She will spun out a different kind of poetry altogether. সে একটা নতুন ধরনের কবিতা শুরু করবে।
তাই না? সেটা নতুন ধরনের কবিতা শুরু করতে যাচ্ছে এবং প্রথমেই বলছে যে এত কিছু আমি লিখতে চাই না, আমি তো মহিলাদের অধিকার নিয়ে লিখতে চাই, এই জিনিসগুলো আমার জন্য নয়। সেই জন্য বলছে ফর মাই মিন পেন আর টু সুপিরিয়র থিংস, মানে কি জানো তো, দোজ থিংস, এই যে কোন জিনিসগুলো, দোজ থিংস মানে কি, ওয়ার ক্যাপ্টেন কিং, এগুলো ছেলেরা লেখে, হোমার লিখেছেন, এগুলো ছেলেদের গল্প, যুদ্ধে ছেলেরা যায়, ছেলেদের গল্প, সিরিয়াস জিনিস, ফর মাই মিন পেন আর টু সুপিরিয়র থিংস, তাহলে আমার কাছে এরা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, টু মি মানে দ্য থিংস, এই টপিকগুলো আর টু এক্সট্রাঅর্ডিনারি ফর মাই অর্ডিনারি মাইন্ডসেট, বাট ইন দিস প্রসেস আই রিজেক্ট ইউ। প্রথমে উনি খুব দেখো হাম্বেল হলেন, ভদ্রভাবে বলছেন আমি না ওগুলো পারবো না, জানো তো ওগুলো তো আমার টপিক নয়, ওগুলো নিয়ে আমি লিখতে পারবো না, কেন, আমার তো তুচ্ছ পেনে এগুলো খুব সুপিরিয়ার। তার মানে কি উনি অ্যাকচুয়ালি রিজেক্ট করছেন এই বিষয়গুলো এবং উনি নতুন টপিক আনতে চলেছেন। টপিকটা কি বলতো তোমরা এবার, এতদিন যা লেখা হতো এইসব নিয়ে লেখা হতো, এবার উনি নতুন টপিক আনবেন, টপিকটা কি, উইমেন এম্পাওয়ারমেন্ট। ভেরি গুড, উইমেন। এবার আমার সাবজেক্ট ম্যাটার হবে উইমেন, মহিলারা, এগুলো আমার বিষয়বস্তু নয়। তিনি হাম্বেল হচ্ছেন, সাথে রিজেক্ট করছেন না ওই বিষয়বস্তুগুলোকে, তার মানে স্যাটায়ারও বলছেন, স্যাটায়ারও দিচ্ছেন, এগুলো তো সিরিয়াস জিনিস, আমি তো মহিলা, আমার পক্ষে লেখা সম্ভব না। দেখছো স্যাটায়ারটা কোন জায়গাতে, স্যাটায়ারটা কোন জায়গাতে, এই যে ফর মাই মিন পেন আর টু সুপিরিয়র থিংস, মানে শি প্রিটেন্ডস, সে ভান করছে টু বি হাম্বল, বাট ইন দ্য প্রসেস she goes about or she goes around about way of rejecting the established norms। এতদিন এস্টাবলিশ একটা আইডিয়াকে প্রথমেই চ্যালেঞ্জ করলো কি করলো না বলো, তা প্রথমেই এস্টাবলিশ নোশনকে, এস্টাবলিশ নোশন বা আইডিয়াকে চ্যালেঞ্জ করলো, ইয়েস অর নো? তাহলে আমি যে কথাগুলো বলছি ইংরেজিতে অ্যানালিসিস গুলো যখন বলছি, ওগুলো খাতায় তোমরা সঙ্গে সঙ্গে লিখবে, মানে ওগুলোই ক্রিটিক্যাল পয়েন্ট, ওগুলো হচ্ছে মনের ভিতর থেকে আসবে তোমাদের আস্তে আস্তে। টেক্সট যখন পড়বে টেক্সটের মধ্যে ঢুকে যাও। তাহলে কি প্রথমেই কি দেখলাম, দেখো প্রথম 3টে লাইনে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে এবার। স্যার সেকেন্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দিন। হুম, দেখো দ্য পোয়েম ইজ স্টার্টিং ইন অ্যান এপিক্যাল স্টাইল, ভালো করে বোঝো, একটা এপিক্যাল স্টাইলে শুরু হচ্ছে, বিকজ দ্য পোয়েম ইন্টেন্স টু, আর একটা কথা বোঝো, যাও আগে সেকেন্ড লাইনটা বুঝিয়ে দিই, যে টু সিং, সিং মানে কি, গান গাওয়া, এখানে লেখার কথা বলছে, অফ ওয়ার্স যুদ্ধ, ক্যাপ্টেন আর কিংস, আর কি কি, শহর, সিটিজ মানে কি শহর, সিটিজ মানে কি শহর, আর কমনওয়েলথ মানে দেশ, এই সমস্ত জিনিস নিয়ে আমি গাইবো না, আমার পেনের জন্য এগুলো খুব বড় জিনিস। বুঝতে পারলে এবার, বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার এগুলো বলছি। আচ্ছা এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো। আচ্ছা, কবিতাটা শুরু করছে একটা এপিক ফর্মে, একটা এপিকে আমরা দেখি যুদ্ধ দিয়ে শুরু হয়, তুমি ইলিয়াড পড়বে দেখবে 10 বছরের যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এই কবিতাটাও একটা যুদ্ধ নিয়ে বলছে, তাই না? প্রথমে বলছে যে হ্যাঁ, উনি বলছেন যে এপিক গুলো আমি লিখবো না, মানে এইসব টপিক আমি লিখবো না, কিন্তু আরেকটা জিনিসও অ্যানালিসিস করতে পারি আমরা, কি বলতো, দেখো তিনি একটা এপিক্যাল স্টাইলে কবিতাটা শুরু করছেন একইভাবে, কিন্তু কেন বলো দেখি, দ্য পোয়েম ইজ স্টার্টিং ইন অ্যান এপিক্যাল স্টাইল in challenging the established heroic norms of society। মনে রাখবে দিস ইজ অলসো এপিক, এপিককে হিরোইক পোয়েমও বলা হয়, মনে রাখবে দিস ইজ অলসো এ হিরোইক ফ্যাক্ট হোয়ার আ ওম্যান ইজ ওয়ান্টিং টু গিভ ভেন্ট টু হার থটস। এটাও তো এপিকের মতোই ব্যাপার, যেখানে একজন মহিলা তার মনের ভাবনাগুলো প্রকাশ করবে, সেই জন্য কিন্তু এপিকের মধ্যে শুরু করছেন, মানে এটাও এপিক্যাল ব্যাপার যে একজন মহিলা তার মনের ভাবনা প্রকাশ করবেন। তাই তোমরা কাইন্ডলি খাতায় এই লাইনটা লিখে রাখবে তো, দ্য পোয়েম ইজ স্টার্টিং ইন অ্যান এপিক্যাল স্টাইল বিকজ দ্য পোয়েম tries to create something epical in challenging the established heroic norms of society। This is also লিখবে, এই লাইনটা লিখবে obviously, this is also an heroic fact, এই লাইনটা লিখলেও হবে, this is also an heroic fact where a woman is wanting to give vent মানে প্রকাশ করা, vent টু হার থটস। এটাও তো একটা এপিক্যাল বিষয়বস্তু না, একজন মেয়ে তার মনের কথা প্রকাশ করবে। ক্লিয়ার হলো কিনা কাইন্ডলি জানাও একটু, ব্যাখ্যা করতে পারছো তো, এবার লিখতে পারবে? তারপরে কি বললেন? এক্স্যাক্টলি কথাটা তো বলতে পারবো না বাবা, ওয়ান্টেড টু গিভ ভেন্ট মানে প্রকাশ করো, ভেন্ট হার ওপিনিয়ন্স বা থটস।
আচ্ছা, PEN পেন না MEAN বললে? স্যার PEN। পেন মানে কলম, কলম। আমার এই কলমে, আমি যে কবিতা লেখা শুরু করেছি, আমার এই কলমে না এটা খুব তুচ্ছ জিনিস। কোনগুলো? ওই জিনিসগুলো। আমি তো লেখা শুরু করছি কলম দিয়ে, তাই না? তাই আমার কাছে ওগুলো খুব বড় জিনিস, সুপিরিয়র জিনিস। এপিক্যাল বিষয়বস্তু তো ছেলেরা লিখবে, মেয়েদের লেখার কথা না। এটার মধ্যে দিয়ে স্যাটায়ার দিচ্ছে না? আচ্ছা মানে কবির পেনকে মিন বলা হচ্ছে। বলছে আমার পেনটা তুচ্ছ পেন, কেন জানো? আমি একজন মেয়ে বলে। আমার এই পেনটাই ওই বড় বড় জিনিস লেখার ক্ষমতা আমার নেই, সেই অধিকার তো সমাজ আমাকে দেয়নি। মেয়েদের লেখার অধিকার ছিল না, জানো তো, তখন পড়াশোনার অধিকারই ছিল না। বুঝতে পেরেছি স্যার। আরো যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করে দেবো বাবা। কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে হবে কিন্তু। আমি কোনোদিন কোনো কোশ্চেনে আজ পর্যন্ত কোনোদিন বিরক্ত হইনি। তোমরা জানতে চাইবে, শিখতে চাইবে, এটা সব থেকে বড় কথা। বলো, বারবার করে যে জিজ্ঞেস থাকে আরো বলো। তাহলে কি প্রথমেই তিনি শি ইজ চ্যালেঞ্জিং, মানে শি ইজ ট্রাইং টু সে দ্যাট শি অ্যাজ আ ওম্যান, দিস টপিকস আর ভেরি সুপিরিয়র ফর হার, অ্যান্ড ইন দিস প্রসেস শি ইজ চ্যালেঞ্জিং দ্য এন্টায়ার আইডিয়া। এবং তিনি নতুন টপিক শুরু করতে যাচ্ছেন, ওই জন্যই তো কবিতার নাম প্রলগ। বলো, পর লাইনে যাবো? হ্যাঁ স্যার। বেশ। or how they all or each their dates have run. ওয়ান্ডারফুল লাইন, দেখো হৃদয়ে কিন্তু বাঁধবে। লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান্স সেট দিস ফোর্থ। ওয়ান্ডারফুল লাইন, মানে চোখে জল এসে দেওয়ার মতো লাইন কিন্তু। দেখো কি বলছে প্রথমেই, যে এতক্ষণ উনি বললেন or how they all or each their dates have run। দেখো দেখো or how they all, how বলতে কারা জানো? এই মানে মেল রাইটার্সরা, মেল রাইটার্সরা, বা মেল রাইটার্স বলতে পারো, বা রুলার্স, যারা রুল করে, রাজারা বা কিংস, যেটা যাদের বললো কিংসদের কথা বলছে। এই যে আর হাউ দে অল, এই রাজারা বা ক্যাপ্টেনরা বা যারা যুদ্ধ করে, ওয়ারিয়াররা, এরা সবাই আর ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, বলছে, এবং তারা কিভাবে জীবন কাটাতো, তাদের জীবনযাপন কেমন ছিল। তাহলে এই আর হাউ দে অল, দে বলতে কারা? এই যে ওয়ার, মানে যুদ্ধ যারা লড়ে তাদেরকে কি বলে? ওয়ারিয়ার, ক্যাপ্টেন আর কিংস। এই যে যারা ওয়ারিয়ার ছিল, ক্যাপ্টেন ছিল, রাজা ছিল, এদের কথা বলছো। আর হাউ দে অল, এবং তারা, আর ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, ডেট মানে কি? সময়। তাদের জীবনটা যে কিভাবে কিভাবে কেটেছে, কি বলছে জানো? লেট পোয়েটস, লেট পোয়েটস, কবিদের। কোন কবি? মেল পোয়েটস, মেল পোয়েটস। বলছে লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান্স। আচ্ছা, হিস্টোরিয়ান্স মানে কি বলো তো কেউ একজন? ঐতিহাসিক। ঐতিহাসিক। আচ্ছা, হিস্টোরিয়ান্সরা কিন্তু বেশিরভাগই দেখবে ছেলে হয়, আর আগে তো সবাই ছেলেই ছিল, মেয়েদের লেখার অধিকার ছিল না। বলছে লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান সেট দিস ফোর্থ। সেট দিস ফোর্থ মানে কি? লিখতে দাও, লিখতে দাও, লিখতে দাও, রাইট ডাউন। বলছে ভালো করে বোঝো। বলছে এই যে রাজারা, ক্যাপ্টেনরা, ওয়ারিয়াররা কেমন জীবনযাপন কাটাতো, এগুলো তো খুব সিরিয়াস লোক, মানে তারা তো খুব মানে একটা দেশের সম্মানীয় লোক সবাই। ওরা না, আমার ক্ষেত্রে আমার পেনটা তো তুচ্ছ, আমি ওদের নিয়ে লিখবো না, লিখতে পারবো না। কারা লিখবে জানো? মেল পোয়েটস, ছেলে কবিরা, আর সাথে হিস্টোরিয়ান্স, মানে ঐতিহাসিকরা। আচ্ছা, ইতিহাস কি জিনিস জানো তো? ইতিহাসে তুমি কোনোদিন শুনেছো? আচ্ছা, স্বাধীনতা আন্দোলনে তো তুমি কয়জন মহিলার নাম জানো বলো তো? আচ্ছা, এই ভারতবর্ষে এত বড় একটা দেশ, এত রেসপেক্টেড একটা কান্ট্রি, এর আগে কি মহিলারা কোনোদিন কোনো বড় কাজ করেনি সমাজে? কিন্তু না, কোনোদিন তুমি মহিলাদের নাম শুনবে না। হিস্ট্রি ইজ অলওয়েজ মেল সেন্ট্রিক। ইতিহাস সবসময় পুরুষদের নিয়ে লেখে, যারা পাওয়ারে আছে তাদের নিয়ে লেখে। ইতিহাস সবসময় যারা পাওয়ারে আছে তাদের নিয়ে লেখে। সেজন্য বলছে কবি আর হিস্টোরিয়ানদের ওই সব নিয়ে লিখতে দাও। কোন সব? রাজাদের নিয়ে, ক্যাপ্টেনদের নিয়ে। আমি এসব নিয়ে লিখবো না।
তার মানে তিনি কিন্তু আবার এটা দিয়ে চ্যালেঞ্জও করছে যে আমি সব লিখবো না। তার মানে কি এটা একটা ফেমিনিস্ট আইডিয়া কিন্তু প্রথমেই রয়েছে। মনে রাখবে, হিস্ট্রি ইজ অনলি ডিল্ট উইথ হাইপার ম্যাসকুলাইন মেল অ্যাক্টিভিটি, এই লাইনটা লিখে রাখবে, পরীক্ষায় এই লাইনগুলো লিখবে তবে নাম্বার পাবে। হিস্ট্রি অলওয়েজ ডিলস উইথ হাইপার ম্যাসকুলিনিটি, মানে যারা খুব হাইপার ম্যাসকুলাইন, খুব পাওয়ারফুল, তাদের নিয়ে লেখে বাবা হিস্ট্রি। তাই উনি চ্যালেঞ্জ করলেন প্রথমেই। এগুলো কারা লিখবে? কবিরা লিখবে, মেল পোয়েটসরা লিখবে, আর হিস্টোরিয়ানসরা লিখবে। তাই তো? ক্লিয়ার হলো কিনা বলা এতটুকু? সে 4 নম্বর লাইনটা বুঝতে পারলাম না। আর হাউ দে অল বলতে এই যে কবি, মানে হাউ দে অল বলতে এই যে, দাঁড়া আমি একটু মার্ক করে দিই, বুঝতে হবে। এই যে ওয়ার্ডস মানে ওয়ারিয়ার, ক্যাপ্টেন আর কিং, এরা, এই হাউ দে অল মানে কি, এই এদের কথা বলছো বলে, ঠিক আছে? মানে তারা কিভাবে জীবন কাটিয়েছে দেখো, অর হাউ দে অল অর ইচ দেয়ার ডেডস হ্যাভ রান, মানে তারা কিভাবে জীবন কাটিয়েছে, কারা? এই যে ওয়ারিয়ার, ক্যাপ্টেন, কিংস, এদের নিয়ে লেখা, মানে এগুলো তো খুব সিরিয়াস বিষয়বস্তু। একজন রাজাকে নিয়ে তুমি লিখবে, কিন্তু একজন মহিলা হিসেবে কেউ রাজাকে নিয়ে লিখতে পারবে না? মহিলাদের সেসব অধিকার নেই। তাই বলছেন যে আমার পেন তো তুচ্ছ পেন, আগের লাইনে বলেছিল, আমি এইসব নিয়ে লেখার মতো অধিকার বা যোগ্যতা হয়তো আমার নেই। এটা কিন্তু স্যাটায়ার টোনেই বলছে অ্যাকচুয়ালি। তার মানে কি উনি রিজেক্টও করছেন, ওইসব লিখবেনই না, উনি একটা নতুন বিষয়বস্তু লিখবেন মহিলাদের অপারেশন নিয়ে। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার তার মানে কি হয়েছে। অর হাউ দে অল, তারা কিভাবে জীবন কাটিয়েছে, কারা? এই ওয়ারিয়ার, কিং, এইসব, তারা জীবন কিভাবে কাটিয়েছে, এগুলো কারা লিখবে? লেট পোয়েটস, মেল কবিরা এবং ঐতিহাসিকরা লিখবেন। ওকে, পরের লাইনটা দেখো, মাই অবসকিউর লাইন্স শ্যাল নট সো ডিম দেয়ার আর্থ, মাই অবসকিউর লাইন্স শ্যাল নট সো ডিম দেয়ার আর্থ। দারুণ লাইন দেখেছো। অবসকিউর মানে কি বলতো? অবসকিউর মানে কি? আবছা, তাই না? ভেরি গুড। অবসকিউর মানে আবছা, মানে আনক্লিয়ার, তাই না? অবসকিউর মানে কি? আনক্লিয়ার। ভালো করে শোনো, আমার আবছা লাইনগুলো, আচ্ছা লাইন কি আবছা হয় তা না, যেহেতু উনি ফিমেল রাইটার সেজন্য বলছে আমার লাইনগুলো তো অবসকিউর, মানে হয়তো মানুষজন বুঝতে চাইবে না আমার লাইনগুলোকে, কারণ মেয়েরা লিখছে তো। মাই অবসকিউর লাইন্স শ্যাল নট সো ডিম, ডিম মানে কি বলতো? মৃদু। মৃদু বা হালকা বা নিভিয়ে দেওয়া, ঠিক আছে? মৃদু বা হালকা বা নিভিয়ে দেওয়া, তাই না? নিভিয়ে দেওয়া বা এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। বলছে মাই অবসকিউর লাইন্স, লাইন্স বলতে কি এই কবিতার লাইনগুলো আনক্লিয়ার লাইন, কেন? আমার আইডিয়াগুলো কেউ বুঝতে চাইবে না মেয়ে বলে। মাই অবসকিউর লাইন্স শ্যাল নট সো ডিম দেয়ার ওর্থ, দেয়ার ওর্থ মানে কি? তাদের সম্মান, কাদের সম্মান? এই মেল পোয়েটসদের আর হিস্টোরিয়ানসদের সম্মান, বা এই যারা ওয়ারিয়ার বা ক্যাপ্টেন বা কিংস, এদের সম্মান। কি বলছে জানো? আমার লাইনগুলো এদের সম্মানগুলোকে নিভিয়ে দেবে না। ডিম মানে এখানে চ্যালেঞ্জ, ডিম মানে কি লিখবে? চ্যালেঞ্জ। কনটেক্সট অনুযায়ী ইংরেজির মানে হয় চ্যালেঞ্জ। জায়গাটা ছোট, আমি লিখতে পারছি না, দাঁড়াও ওয়েট। ডিম মানে কি লিখবে? চ্যালেঞ্জ। তার মানে কি? এবার গুছিয়ে বলবো লাইনটাকে, দেখো যে মাই অবসকিউর লাইন শ্যাল নট সো ডিম দেয়ার ওর্থ, তার মানে কি থ্রু দিস লাইন শি ওয়ান্টস টু সে দ্যাট হার অবসকিউর লাইন্স উইল নট চ্যালেঞ্জ দ্য রেসপেক্ট অফ দ্য মেল পোয়েটস অ্যান্ড দ্য হিস্টোরিয়ানস। এই তার কবিতা, তার মানে কি তিনি তো কবিতাটা পাবলিশ করবেন, তাই না? এরপরে লেখার পরে তো বলছে আমি কিন্তু এই মেল পোয়েটসদের চ্যালেঞ্জ করতে যাচ্ছি না, তাই না? কেন চ্যালেঞ্জ করতে যাচ্ছেন না? দুটো জিনিস, তিনি রিজেক্ট করছেন না, 2 নম্বর একজন ফিমেল হয়, তিনি এই সমস্ত বিষয়বস্তু, এত সিরিয়াস বিষয়বস্তু লেখার জন্য তাকে মানে অধিকার দেওয়া হয়নি। ওকে, আর একটা যেটা মেন কথা, তিনি এই সমস্ত সিরিয়াস বিষয়, হিরোইক বিষয়, এপিক্যাল বিষয়বস্তু তিনি চ্যালেঞ্জ করছেন, ওগুলো লিখবেন না, তিনি নতুন একটা বিষয় লিখবেন, সেই জন্য কবিতার নাম দা প্রলগ। সেজন্য বললো মাই অবসকিউর লাইন্স মানে কি? আমার আনক্লিয়ার লাইন, মানে কি? যেটা বলছে ডু নট থিঙ্ক মি টু বি আ থ্রেট to your patriarchal setup. I have not come to challenge your patriarchal setup. I have just come to express my thought. আমি শুধু আমার মানে থটটা প্রকাশ করতে এসেছি, and আমি জানি, I know that my lines will be pushed into obscurity. Obscurity মানে কি? আনক্লিয়ার বা অন্ধকারের মধ্যে ঢেকে যাওয়া।
হ্যাঁ, এখানে অবস্কিউর মানে লিখে রাখো তো, অন্ধকারের মধ্যে ঢেকে যাওয়া বেটার হবে। অবস্কিউর মানে কি, অস্পষ্ট বা অন্ধকারের মধ্যে ঢেকে যাওয়া। আমি জানি আমার এই লাইনগুলো অন্ধকারের মধ্যে চলে যাবে, কারণ কোনোদিন এই কবিতাগুলোকে সমাজে প্রকাশ করতে দেওয়া হবে না। মাই অবস্কিউর লাইন্স মানে কি, উইল গো ডার্ক, তাই তো, বা আনক্লিয়ার, এই লাইনগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাবে বা অন্ধকারের মধ্যে ঢেকে যাবে। সেজন্য বলছি মাই অবস্কিউর লাইন্স, আমার এই আনক্লিয়ার কবিতাটা তো শ্যাল নট সো ডিম, চ্যালেঞ্জ করবে না। ডিম মানে কি বললাম, চ্যালেঞ্জ। আমি একটু পরিষ্কার করে দিই একবার। দেখো, মাই অবস্কিউর লাইন্স, তাহলে এই অস্পষ্ট লাইনগুলো শ্যাল নট সো ডিম, চ্যালেঞ্জ করবে না দেয়ার ওর্থ, তাদের সমান। কাদের সমান বলো তো এখানে দেয়ার ওর্থ বলতে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রথম স্ট্যান্ডা ক্লিয়ার হয়েছে, কি নিয়ে উনি বলতে চাইছেন। তার মানে আই এম নট গোয়িং টু চ্যালেঞ্জ দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি, আমি পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ করবো না, রাদার আই এম গোয়িং টু রাইট আ নিউ পোয়েম অ্যাবাউট আ নিউ টপিক, যেটা কোনোদিন সাহিত্যে লেখা হয়নি, অপারেশন উইমেন, মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে, মহিলাদের উপর যে অত্যাচার চলছে সেটা নিয়ে লিখবো। তাই প্রথমে তিনি এপিক্যাল বিষয়বস্তু চ্যালেঞ্জ করে, কি চ্যালেঞ্জ করছে বলতো, মেল রাইটার্সদের চ্যালেঞ্জ করছে, ওসব তিনি লিখবেন না, তিনি একটা নতুন বিষয়বস্তু নিয়ে লিখবেন। তাহলে ওনার টোনটা দুরকম, হাম্বেল, রিজেক্ট, আবার স্যাটায়ার। তিনি ভদ্রভাবে বলছেন যে আমি তো আপনাদের চ্যালেঞ্জ করতে আসিনি, এর মধ্যে দিয়ে আবার বলছে ওনাদের বিষয়বস্তু লিখবে না, রিজেক্ট করলো, এবং টোনটা হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার মানে কি, খোঁচা মারা, মানে ওই পুরুষতান্ত্রিক সমাজকে স্যাটায়ার দিচ্ছে, মানে আমরা মেয়ে হয় এই বিষয়বস্তু আমাদের লেখার অধিকার দেওয়া হয়নি, বা আমরা এবার লিখবো না, আমি এবার লিখবো না। ওই জন্য তো উনি ফেমিনিস্ট প্রথম লিখছেন বলে প্রোটো ফেমিনিস্ট। তাহলে প্রথমে ফেমিনিস্ট আইডিয়া পাচ্ছি যে শি ইজ চ্যালেঞ্জিং দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি। বলো ক্লিয়ার হলো কিনা? ওকে, এইভাবে আমরা একটা কবিতা পড়বো এবং নেক্সট ক্লাসে আমরা এই পুরো কবিতাটাকে শেষ করব। আজকের ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ডটা জানলাম, মানে তোমাদের পুরো পেপারের সিলেবাসটা জানলাম, পুরো পেপারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে এই যে রেনেসা থেকে নিউ ক্লাসিসিজমের ব্যাকগ্রাউন্ডটা ওভারঅল একটু জানলাম। বাকিগুলো আমি টেক্সট পড়াতে বলবো। তার সাথে আমি কি দেখলাম, যে প্রোলগ কবিতাটা কোথা থেকে আসলো, কবিতার ব্যাকগ্রাউন্ড, কবিতার বেসিক ইনফরমেশন। তার মানে কি, এই টেক্সটগুলোর ব্যাকগ্রাউন্ড শিখেছি, এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড দেখলাম, বেসিক ইনফরমেশন দেখলাম, এর রাইম স্কিম কি, কোথায় পাবলিশ হয়েছে, এবার লাইন বাই লাইন অ্যানালিসিস কমপ্লিট করেছি। নেক্সট ক্লাসে আই উইল কমপ্লিট দ্য লাইন বাই লাইন অ্যানালিসিস অফ দ্য টেক্সট, এবং তারপরে আমি কোয়েশ্চেন আনসারও দিয়ে দেবো। ওকে, বুঝতে পেরেছি কিনা কাইন্ডলি জানাও।